এনসিপি তো দাবি করছে ৪৭ থেকে আসার, সেই ৪৭ থেকে আসা বা উপনিবেশ বিরোধী লড়াই থেকে আসবার প্রয়োজনীয়তা কি আপনি দেখেন মানে এই ঘোষণাপত্রে এত আগে থেকে? তাহলে কেন পলাশির যুদ্ধ, ৫৭ মানে সিরাজউদ্দৌলার পতন এগুলো হ্যাঁ, কেন নাই? আমার সব ভালো, শুধু আওয়ামী লীগ খারাপ। হুম, এই জিনিসটা আমি আওয়ামী লীগ ভালো এটা বলছি না, কিন্তু আমার কথা হচ্ছে যে 2008-এর পরে আমরা দোজখে চলে গেছি, কিন্তু 2008 পর্যন্ত তো আমরা বেহেশতে ছিলাম না। হুম। এটা তো একটা ইতিহাসের বই তারা লেখেন নাই, বা এটা পুলিশের তদন্ত রিপোর্টও না, এটা রাষ্ট্রের ঘোষণা। তো রাষ্ট্রের ঘোষণা আপনাকে তো এক জায়গায়, আমি যেটা মনে করি যে 71-এর যে স্বাধীনতার ঘোষণাপত্র ছিল সেটার আলোতেই কিন্তু এটা শুরু হয়েছে, হুম। এবং ওইটাই তারা ধারাবাহিকতাটা বজায় রেখেছে। মানে আওয়ামী লীগের বাকশাল কায়েমের ফলে ৭ই নভেম্বর এই বিপ্লব সংঘটিত হলো। হুম। আমাদের একটা ব্যালেন্স শিট করা দরকার ছিল 55 বছর, 16 বছরের। এই ১৬ বছরের পুরোটাই কি ফ্যাসিবাদী সময়? এখানে ফ্যাসিবাদকে পার্সনিফাই করা হয়েছে শেখ হাসিনাকে। তো শেখ হাসিনা 16 বছর ছিল, শেখ হাসিনা সেই হিসাবে এটা। ধন্যবাদ। আপনার কাছে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো। নির্বাচনের একটা সময়সীমা এখন আমাদের কাছে আছে ফেব্রুয়ারির প্রথমার্ধে, সেই প্রসঙ্গ নির্বাচনের সময়সীমা নিয়ে কথা বলবো, জুলাই ঘোষণাপত্র নিয়ে মূলত, এবং ২৪ বনাম ৭১, ২৪ এবং বা ২৪ বনাম ৭১-এর একটা আলোচনা আবার মানে ছিলই, সেটি আরো নতুন করে এসেছে নাহিদ ইসলামের ফেসবুক পোস্ট থেকে, সেই বিষয়গুলোটা একটু আলোচনায় আনবো। শুরু করি আপনার সাথে। সরকারের ৬ মাস এর পূর্তির পর আপনার সাথে একবার কথা হয়েছিল আমার এই প্ল্যাটফর্মে। তখন আমি জিজ্ঞাসা করেছিলাম যে সরকারকে আপনি ১০-এ কত দেবেন? এখন ১ বছর, গণঅভ্যুত্থানের ১ বছর পূর্তি হলো, সরকারেরও ১ বছর পূর্তি হয়েছে। এখন এই ১ বছরে এসে আপনার মূল্যায়ন কি? আপনি সরকারকে ১০-এ কত দেবেন? তখন কি আমি কোনো নাম্বার দিয়েছিলাম? না, তখনও কোনো নাম্বার দেননি, কিন্তু একটা মূল্যায়ন ছিল। এখন একটা নাম্বার দেন। নাম্বার দেওয়া এটা খুব আরবিট্রারি হবে। মানে কত দিব, 6 দেওয়া যায়। আচ্ছা। মানে এটা আমি এক স্কেল, যদি আমি 1 থেকে 10 এই স্কেলের মধ্যে যদি ফেলি, তাহলে এটা 1ও দেওয়া যায়, 10ও দেওয়া যায়, 5, 6ও দেওয়া যায়, এটা খুব ম্যাটার করে না। কারণ হচ্ছে যে এই লক্ষ্যগুলো নিয়ে সরকারটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং তার পেছনে যে আমাদের আকাঙ্ক্ষাগুলো ছিল, তো সেটার সংযোগটা কিরকম হয়েছে সেটার ভিত্তিতেই তো আমরা মার্কটা দিব। তো এখানে আমাদের খুব বেশি কনজারভেটিভ হওয়ার কোনো স্কোপ নাই, কারণ আমরা অনেক সময় আমাদের আশার মধ্যেও অতিরঞ্জন থাকে, আবার খুব বেশি র্যাডিক্যালি কোনো কিছু এক্সপেকটেশনও আমাদের নাই হুম। এই সিস্টেম। আচ্ছা, সেই জন্য ১০-এ ৬ দিচ্ছেন, বলতে এটা বেশ পারি যে ভালো নাম্বার। দেখছিলাম মাহমুদুর রহমান মান্না একটি আলোচনায় বলছেন ১০০-তে দিনে ৩০ দিবেন। এরকম আরকি কিছু মার্কিং শুনছিলাম। আপনার কাছ থেকে শুনলাম মোটামুটি ভালো মার্কস দিয়েছেন। মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনি বলছেন যে শেখ হাসিনা দেশের ১২টা বাজিয়ে, দেশের অবস্থা ১২টা বাজায় দিয়ে গেছেন। আর এই সরকার ২৪টা বাজায় দিছে। এটা হচ্ছে মির্জা আব্বাসের বক্তব্য। মানে আওয়ামী লীগ একটা প্রচারণা চালায়, আগেই ভালো ছিলাম, এরকম একটা প্রচারণা আওয়ামী লীগের ফেসবুক পেজে দেখা যায়। আগেই কি আসলে কম খারাপ ছিলাম? মির্জা আব্বাসের বক্তব্য যদি বলি। না, এই প্রথমে আমি বলবো যে সবাই যে যার খুশি মতন কথা বলছে, এই যে কথা বলতে পারছে, এটা কিন্তু আগে পারতাম না আমরা। তো সুতরাং এবং আমরা যদি যে ফেসবুকে যাই, সেখানে তো আমরা তো মানে সভ্যতার সীমানা ডিঙ্গিয়ে অনেক কিছু আমরা দেখি। তো সবকিছুই চলছে ফ্রি ফর অল, মানে ফ্রি স্টাইলে। তো এইটা মানে আমরা যদি বলি যে এটা মত প্রকাশের স্বাধীনতা হিসাবে যদি দেখি, যে যে যার খুশি মতন মত প্রকাশ করছে, এবং মত প্রকাশ করতে গিয়ে শালীনতার সীমাও ডিঙিয়ে যাচ্ছে, সবকিছু মিলিয়ে আমি বলবো যে একটা এক ধরনের মানে মানে আমরা অ্যাবসলিউট ফ্রিডমের তত্ত্বটা, মানে আমরা তো কখনো এটা চর্চা করি নাই, আমরা ডেভেলপমেন্ট সেই স্টেজেও যাই নাই, কিন্তু এইটা বলা যায় যে এই জিনিসটা তো 1 বছর আগে ছিল না। আমরা তো অনেক কিছু বলতে পারতাম না, এবং এই রেজিমে এখন যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তার যেরকম কড়া সমালোচনা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে। এই যে মাহমুদুর রহমান মান্না যদি বলেন 100-র মধ্যে 30, তা আমরা জানি যে 30 তো ফেল মার্ক, অ্যাটলিস্ট 33 তো পাইতে হবে। তো সুতরাং সরকার ফেল,
এটা সরকারকে বলতে পারছে, এবং সরকার তার জন্য তাকে ধরে বেঁধে নিয়ে যাচ্ছে। আগের সরকার তো তাকে ধরে বেঁধে নিয়ে গিয়েছিল। 28 ঘন্টা পরে আমরা জানতে পেরেছিলাম যে মাহমুদুর রহমান মান্না অ্যারেস্টেড। হুম 2 বছর উনি ছিলেন জেলে, প্রায় 2 বছর ফ্লোরের উপরে ঘুমাতেন। তো সেখানে যদি আমরা বলি হুম যে তাহলে ওই সরকারটাকে আমরা কত দিব, এর আগের সরকারটা। তো এইভাবে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে মূল্যায়নের। আবার আমিও হয়তো আরেকটা পরিপ্রেক্ষিতে হয়তো আমি মূল্যায়ন করবো যে এটা হয়তো 10-এর মধ্যে 3ও হতে পারে। হুম। জি। এই আর কি। না মানে বললেন যেহেতু যে মাহমুদুর রহমান মান্নাকে গ্রেপ্তারের কথাটা আসলো, এখন আমরা দেখছি নাজমুল হাসান কলিমুল্লাহ, তার কিছুদিন আগে আবুল বারাকাত, তারা গ্রেপ্তার হলেন। হুম, মানে এই গ্রেপ্তারের প্রক্রিয়াটাকে আপনার কাছে আসলে কেমন মনে হচ্ছে? আর তার আগে তো না আছেই আরো অনেক গ্রেপ্তার, হ্যাঁ, মামলা আদালতে নেওয়া। তো এখন আমি যেটা দেখছি, মানে আমি জানি না, মানে কাগজে কলমে যেটা দেখছি, তাদের বিরুদ্ধে কোনো ব্যক্তি বা সরকার মামলা করেনি। মামলা হচ্ছে দুদকের। হুম তো দুদকের মামলা। এখন আমরা তো সবাই বলি দুদককে স্বাধীন করতে হবে, করতে হবে। এখন দুদক যদি একটা মামলা করে, তখন আমরা যদি বলি মামলা কেন করলো, কেন করলো, এর পেছনে সরকারের হাত আছে কিনা। সরকারের হাত থাকলে তো আমি জানি না। দুদকেরও তো একটা প্রস্তুতি লাগে। তবে আবুল বারাকাত বলেন, কলিমুল্লাহ বলেন, এদেরকে নিয়ে এত নানা প্রশ্ন আগে ছিল, হুম এবং মিডিয়াতে এগুলো অনেক এসেছে। তাদের নিয়ে জন আলোচনা ছিল, হুম। তাদের পারফরমেন্স নিয়ে অনেকেই অনেক প্রশ্নবিদ্ধ ছিল তাদের জি, মাধ্যমে। নাজমুল হাসান কলিমুল্লাহর সুতরাং মামলাটাও তার পুরনো, নতুন নয়। সুতরাং তারা গ্রেপ্তার হতেই পারেন। কিন্তু মানে মামলা আমি তো এর আসলে মধ্যে অনেকের কিছু বিরুদ্ধেই থাকছে। গ্রেপ্তার কাকে হ্যাঁ, কখন করা হবে এটি কি আসলে আইনের ভিত্তিতে হচ্ছে, মানে আইনের এই গতিতেই এটা চলছে? না। না, অনেক মামলা পুলিশ করছে, অনেক মামলা সংক্ষুব্ধ ব্যক্তিরা করছে, অনেক মামলা দুদক করছে। দুদক যদি মামলা করে, হুম তাহলে তো সে কিছু হোমওয়ার্ক করে প্রিপারেশন নিয়েই করবে। তো সুতরাং সেই পর্যায়ে গিয়ে হয়তো দুদক। এখন একটা কথা হচ্ছে, মামলা হলেই গ্রেপ্তার করতে হবে কিনা, এটা হচ্ছে একটা নীতিগত প্রশ্ন। আমাদের দেশে আমরা যেটা থেকে মামলা হলেই গ্রেপ্তার, গ্রেপ্তার হলেই রিমান্ড, মানে এই যে একটা ফর্মুলা চলে আসছে, এটা প্রশ্ন করা যায়। আমিও প্রশ্ন করতে পারি যে আমাকে দেখতে হবে একটা লোক, তার এগেনস্টে যদি মামলা হয়, তিনি যদি ফৌজদারি অপরাধ করে থাকেন, তাকে গ্রেপ্তার না করেও কিন্তু তাকে বিচারের মুখোমুখি করা যায়। এখন আমরা যদি তাকে ভয়ঙ্কর অপরাধী মনে করি যে না, সে মুক্ত থাকলে তাহলে সেই ধরনের অপরাধ আরো করে যেতে পারে, তাহলে সেই সম্ভাবনা থেকে আমরা মুক্ত থাকার জন্য তাকে হয়তো আমরা তার মুভমেন্ট রেস্ট্রিক্ট করতে পারি, তাকে গ্রেপ্তার করতে পারি বা গৃহবন্দী করতে পারি, বা পাসপোর্ট সিজ করতে পারি, বলতে হুম। পারি তুমি দেশের বাইরে যেতে পারবে। নানান রকম ইয়ে আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মামলা হলে গ্রেপ্তার, গ্রেপ্তার হলে রিমান্ড, এই ধারা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। হুম। কিন্তু কিন্তু আমি আসলে তার প্রশ্নটা এখানে করতে চাই যে মামলা হলেই গ্রেপ্তার, হুম, গ্রেপ্তার হলেই রিমান্ড। এটা কি আসলে আইনি একটা প্রক্রিয়ার মধ্যে চলছে? বা স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে চলছে? নাকি এখানে কোনো, আগেও এই প্রশ্নটা যেমন করতাম শেখ হাসিনা সরকার হুম, যখন ছিল তখনও জিজ্ঞাসা করতাম যে পিক অ্যান্ড চুজ হচ্ছে। এখানে কি আসলে এরকম কিছু হচ্ছে? নাকি আপনার মনে হয় স্বাভাবিকভাবেই মামলা গ্রেপ্তার প্রক্রিয়াগুলো চলছে? না, আমাদের এখানে যেটা আছে যে মামলা হলেই যে মানে পুলিশ মামলাটা আমলে নিচ্ছে। হুম, তো পুলিশ তো অনেক ক্ষেত্রেই পুলিশের যে মানে অবস্থান, তাদের যে মান, তাদের যে প্রশিক্ষণ, সেটা দিয়ে তো অনেক কিছু তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব না যে লোকটা আসলে অপরাধী হবে, সন্দেহভাজন হতে পারে, বা তাকে নিয়ে প্রশ্ন উঠেছে। সুতরাং ওই মুহূর্তে একজন থানার ওসি বা সাব ইন্সপেক্টর বা তাকে গ্রেপ্তার করে ফেলবেন, মানে এই জিনিসটা আমার কাছে খুব মানে যৌক্তিক মনে হয়। জি। মানে মামলা করলেই যে গ্রেপ্তার হতো, সেটা যদি ভয়ঙ্কর রকমের অপরাধী হয়, খুনি, হুম। রেপিস্ট বা এই ধরনের কিছু, সেটা হচ্ছে অন্য যে ভয়ঙ্কর, তাকে মানে এই মুহূর্তে গ্রেপ্তার না করলে হয়তো সে আরো এরকম করতে পারে। এখন তো অনেকের বিরুদ্ধে দ্বিতীয়ত আসলে হচ্ছে হত্যা যে মামলা, শত আদালত শত কিন্তু মানুষের বিরুদ্ধে রিমান্ডটা হত্যা দিচ্ছে। মামলা, হাজার হাজার হ্যাঁ, মানুষের বিরুদ্ধে। রিমান্ড। সবই তো হ্যাঁ, আসলে হত্যা মামলায় আদালতে। ভয়ঙ্কর। হ্যাঁ, হ্যাঁ, তো আদালতে যখন নেওয়া হয়, রিমান্ড কিন্তু মঞ্জুর করে আদালত। সেখানে রিমান্ড চায় পুলিশ, আদালত সেটা মঞ্জুর করে। তো সুতরাং আমরা তো বলতে খুব ভালো লাগে আমাদের আমাদের আদালত স্বাধীন, বিচার বিভাগ স্বাধীন। তো স্বাধীন আদালত তাকে এবং সেখানে হয় 7 দিনের রিমান্ড চাইলে 5 দিনের মঞ্জুর করে, ওইখানে একটু ইয়ে করে। এখন এটা হয়ে আসছে। আমরা দেখলাম যে এর আগেও এরকম হয়েছিল, আপনার খেয়াল আছে কিনা,
অধিকারের যে সম্পদ হুম হুম। এখন যিনি উপদেষ্টা। আদিলুর রহমান খান এখন উপদেষ্টা। হ্যালো, জি জি, একটু একটু আমার আটকে ঢাকা গেছিল, থেকে এখন আমার ভাই শুনছি। ফোন করছে। হ্যাঁ হ্যাঁ, আবার ফোন করলে ফোনটা ধরবো না। তো যেটা হলো যে আহ, এই আদিলুর রহমান খান তাকে গ্রেপ্তার করা হলো এবং রিমান্ড। তখন এটা নিয়ে অনেক হইচই হয়েছিল, এমনকি আমার যতদূর মনে আছে যে কয়েকটি দূতাবাসের প্রতিনিধিরাও ওই ব্যাপারে প্রশ্ন তুলেছিলেন। তারপরে তাকে আর রিমান্ডে নেওয়া হয় নাই। তো রিমান্ড মানে হচ্ছে আমাদের ধারণা হচ্ছে নির্যাতন করে একটা স্বীকারোক্তি আদায় করা। হুম। এখন আমাদের কমন সেন্স বলে যে নির্যাতন এমন একটা পর্যায়ে গেলে যেটা বললে নির্যাতনকারী খুশি হবে আমরা সেটাই বলে দিই। কারণ আদালতে গিয়ে অনেক সময় এগুলো টেকে না। তো একটা হচ্ছে যে আদালতে গিয়ে বিচারক বা ম্যাজিস্ট্রেটের সামনে একটা জবানবন্দি দেওয়া, আর রিমান্ডে নিয়ে তার কাছ থেকে জবানবন্দি আদায় করা, দুটার মধ্যে পার্থক্য আছে। তো যাই হোক, এই রিমান্ডটা কিন্তু আদালত এবং পুলিশের যোগসাজশী। তো তো এইটা আমাদের এখানে চলে আসছে কারণ হচ্ছে এই ক্ষমতাটুকু পুলিশকে এবং আদালতকে দেওয়া আছে। তারা সেই ক্ষমতার চর্চা করছে। এখন এই ক্ষমতা, এই নিরঙ্কুশ ক্ষমতা তাদের দেওয়া উচিত কিনা, এটা থাকা উচিত কিনা, জি, এটা নিয়ে আমরা কিন্তু এখন আমার আলোচনা প্রশ্নটা করতে আসলে পারি। নিরঙ্কুশ ক্ষমতাটা কি তাদের হাতে, তারাই এক্সারসাইজ করছে, নাকি এই ক্ষমতাটা আসলে মানে এই এক্সারসাইজটা অন্য কোথাও থেকে নির্ধারণ করা হচ্ছে, হুট করে কখন না, কাকে সেখানেই গ্রেপ্তার প্রশ্ন। করা হবে? জি। হ্যাঁ, না সেটাও আছে, যেমন আমরা অনেক সময় বলি যে সরকারের ইচ্ছা না হলে এরকম হয় না, এরকম একটা ধারণা আছে। কিন্তু আমার কথা হচ্ছে সরকারের ইচ্ছায় তাহলে সরকার যা বলবে সেই সুরে আদালত কেন নাচবে, এই প্রশ্নটা বুঝতে পারে। হুম কাজে আদালত এটা শুনছে কেন? তাহলে আদালতকে তো বলা হয়েছে তোমরা স্বাধীন। হুম। তো সরকারের ইচ্ছার বাইরেও তো তারা রায় দিতে পারে বা সিদ্ধান্ত নিতে পারে। তার মানে আমাদের এটা ধরে নিতে হবে যে এখানে আদালত স্বতঃপ্রবৃত্ত হয়ে রিমান্ড দিচ্ছে, হুম। অথবা আদালত সরকারের হুকুম তামিল করছে। সেক্ষেত্রে আদালতকে আমরা বলবো যে তার মেরুদণ্ড নেই, হুম। যা আবার বলে সরকার আবার সেটাই করবে। আইনবিদরা বা যারা আদালতে নিয়মিত যাতায়াত করছেন, সারা হোসেন বা এরকম যারা বিজ্ঞ আইনজীবী আছেন, তারাও অনেকে বলছেন যে আদালতও আসলে ভয়ের সংস্কৃতিতে আছেন। তারাও আসলে মবের ভয় সহ নানান রকম ভয় তাদের মাথার উপরও কাজ করছে। যাই হোক, আইন আদালতের বিষয়টা থেকে একটু আসি, যে একটা এই সময় এসে আমি শুরু করলাম গণঅভ্যুত্থানের এক বর্ষপূর্তিতে বা সরকারের বর্ষপূর্তিতে আপনার মূল্যায়ন, একটা বিষয় আমরা জানতে পারছি, বহুল প্রত্যাশিত নির্বাচন। সেটি হবে ২৬শে ফেব্রুয়ারির প্রথমার্ধে। প্রধান উপদেষ্টার পরে প্রধান নির্বাচন কমিশনার সেটি কনফার্ম করছেন। হুম, হুম। আপনার কি মনে হয়, যেহেতু আমরা দেখছি এনসিপি, জামায়াত ইসলাম, তাদের অনেক যদি তবে কিন্তু আছে নির্বাচনের আগে, আহ, সেই সব মিলিয়ে নির্বাচনটি কি আসলে ফেব্রুয়ারিতে হবে, সেখানে আর কোনো অনিশ্চয়তা আপনি দেখেন? না, মানে অনেক কিছুই তো মানে নিশ্চিত করে বলা যায় না। ৫ই আগস্ট যে এরকম করলে শুরুটা যাবে, এটা কি আমরা 3 দিন 4 দিন আগে বুঝতে পেরেছি? কেউই বুঝতে পারে বললে তো হবে না। তো সুতরাং নির্বাচনটা মানে বিধি মোতাবেক হতে হবে। আমরা জানি যে লন্ডন বৈঠকের পরেই মোটামুটি জানা গেছে যে এটা রোজার আগে হবে, ফেব্রুয়ারি শুরুর দিকে। একটা টেন্টেটিভ ডেটও আমরা শুনেছি, 12ই ফেব্রুয়ারি হতে পারে। তো যদি সেটা হয়, তো এটা তো আগে থেকেই একটা কনসেনসাস ছিল। প্রধান উপদেষ্টা বারবার বলেছিলেন এটা জুনের মধ্যে হবে। আগে ছিল ডিসেম্বর, সেখান থেকে জুনে আসছেন। রাজনৈতিক দলগুলো বলছিল যে না, আরো আগে। তারপর উনি এপ্রিলে গেলেন, তখন বলা হলো যে না, রোজার আগে হলে আরো ভালো হয়, নাহলে সমস্যা। তখন রোজার আগে হতে হলে ফেব্রুয়ারিতে। এইখানে একটা মোটামুটি একটা স্টেলমেট সিচুয়েশন থেকে তারা বেরিয়ে আসতে পেরেছে। এখন যেহেতু নির্বাচনের ডেট ফিক্স, মানে সময়টা ফিক্স হয়ে গেছে, হুম। এখন হচ্ছে নির্বাচনের পথ নকশা যেটা, সেটার জন্য আমরা অপেক্ষা করব। সেটাও আজকে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছেন যে তারা ডিসেম্বরে তফসিল ঘোষণা করবে। তার মানে আমরা একটা নির্বাচনী রেসের মধ্যে অলরেডি ঢুকে গেছি। এখন যেহেতু এখানে অনেকগুলো স্টেক হোল্ডার আছে, স্টেক হোল্ডার বলতে আমি বলছি যে অনেকগুলো রাজনৈতিক দল আছে, আর এর বাইরে আছে নাগরিক সমাজ এবং অন্যান্য পেশাজীবী গোষ্ঠী, সাধারণ নাগরিকরা। এখন নির্বাচনের নির্বাচনের স্টেক হোল্ডার কিন্তু অন্যতম প্রধান স্টেক হোল্ডার হচ্ছে, আমি বলবো প্রধান স্টেক হোল্ডার তো অবশ্যই আমি বলবো ভোটার বা নাগরিক।
আর হচ্ছে রাজনৈতিক দলগুলো। এখন আমরা একটা কথা বলি যে নাগরিকদেরকে ওই রাজনৈতিক দলগুলো বা দলের প্রার্থীদেরকে বেছে নিতে হয়, হুম। অ্যাভেলেবল যারা আছে তাদের মধ্যে থেকে বেছে নিতে হয়। আমি যদি একজন খুব চূড়ান্ত রকমের একজন ভালো মানুষ প্রত্যাশা করি, সেরকম ভালো মানুষ যদি প্রার্থী না হয়, তাহলে যারা প্রার্থী হয় তখন আমি চিন্তা করি মন্দের ভালো কে হয়। এই জন্য একবার একজন বলেছিলেন যে 5 জন চোরের মধ্যে একজনকে আমাকে বেছে নিতে হবে, যাকে আমি বলবো যে লেসার ইভিল। হুম। তো এই হচ্ছে আমাদের নির্বাচন। কিন্তু আমরা সবসময় বলছি যে আমরা আগের ধারা থেকে বেরিয়ে আসতে চাই, এই একটা প্রবণতা আছে আমাদের মধ্যে, চিন্তা আছে অনেক বছর ধরে আমাদের মধ্যে ক্ষোভ পুঞ্জীভূত হয়েছে যে আমরা এতদিন যাদেরকে নির্বাচিত করেছি তারা আমাদেরকে প্রতারিত করেছে। সুতরাং আমরা এই ধারা থেকে বেরিয়ে আসবো, একটা ভালো নির্বাচন চাই যেখানে ভালো মানুষেরা আসে। আমরা মনে আছে যে 2006-07 ওই সময়টাতে এই মোহাম্মদ ইউনূস, এখন যিনি প্রধান উপদেষ্টা, তিনি একটা যোগ্য প্রার্থী আন্দোলন করেছেন, আপনার হয়তো খেয়াল আছে। সিপিডি এটা নিয়ে অনেকগুলো ওয়ার্কশপ করেছিল। তো এই যোগ্য প্রার্থী বলতে আমরা কাদেরকে বুঝবো সেটারও একটা ক্রাইটেরিয়া ছিল। আমরা সেই রকম প্রার্থী প্রত্যাশা করি। এখন আমাদের রাজনৈতিক দলগুলোর চরিত্র তো ওই রকম না। এবং এই যে এতগুলো ঘটনা ঘটে গেল আমাদের দেশে, সর্বশেষ আমি বলবো যে এর আগে 1/11 এবং তারপরে হচ্ছে এই 24শে জুলাই। রাজনীতিবিদরা বা রাজনৈতিক দলগুলো এগুলোর থেকে কোনো লেসন নিয়েছে এটা মানে বলা মুশকিল, নিয়েছে কিনা। কারণ তাদের কথাবার্তা, চালচলন, শরীরী ভাষা, কোনোটার মধ্যেই খুব একটা সিগনিফিকেন্ট চেঞ্জ নাই। হুম। এই হলো একটা দিক। দ্বিতীয়ত হচ্ছে তাদের মধ্যে নানান বিভাজন। জুলাই আন্দোলনের সময় আমরা দেখেছিলাম যে ক্ষমতাসীন আওয়ামী লীগের বাইরে সব দলের মধ্যে এক ধরনের কনসেনসাস ছিল। তারা সবাই এই আন্দোলনটাকে প্রত্যক্ষভাবে হোক পরোক্ষভাবে সমর্থন দিয়েছেন। যদিও এটা কোনো দলের ব্যানারে হয়নি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা ছিলেন সামনের কাতারে। একটা পর্যায়ে এসে তারা তো তাদের গোষ্ঠীগত স্বার্থ, যে কোটা সংস্কার আন্দোলন করেছিলেন, পরে জনসম্পৃক্তি এমন অবস্থায় গেল এটা এক দফার আন্দোলনে চলে গেল। তো এখানে কিন্তু জনগণের একটা বড় ভূমিকা ছিল। সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদের অংশগ্রহণ ছিল, বাট তাদের দলের ব্যানারে ছিল না। দলের ব্যানারে হলে হয়তো এটা সফল নাও হতে পারতো, কারণ ওই দলগুলো এর আগে অনেকবার অনেক আন্দোলন করেছে, সফল হয়নি। সাধারণ নাগরিকরা এই দলবাজির বাইরে গিয়ে একটা কিছু করতে চেয়েছিলেন। তারা এই তারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটাকে তাদের মতামত প্রকাশের বা অংশগ্রহণের একটা উইন্ডো হিসাবে দেখেছেন। কিন্তু যেই 5ই আগস্টের পরে, তারপরে 8ই আগস্ট যখন সরকার গঠন হয়ে গেল, তখন কিন্তু সবাই তো আর সারা জীবন আন্দোলন করবে না। নাগরিকরা তো যার যার কাজে ফিরে গেছে। এখন যারা পেশাদার রাজনীতি বা পেশাদার অ্যাক্টিভিস্ট, যাদের সকাল সন্ধ্যা শুধু স্লোগানই দিয়ে বেড়াতে হয়, তাদের ছাড়া তো আর নাগরিকরা তো আর পথে নাই। তো সুতরাং এখন দেখা গেছে তাদের মধ্যে নানান গোষ্ঠী, নানান সিন্ডিকেট, আমাদের রাজনৈতিক দলগুলো এখন তাদের মধ্যে আমরা দেখছি সেই আগের ঐক্যটা নাই। কারণ হচ্ছে তারা সবাই ধরে নিচ্ছেন যে একটা নির্বাচন হবে, তো নির্বাচন হলে তো তারা পরস্পরের প্রতিদ্বন্দ্বী। তো প্রতিদ্বন্দ্বিতা যেখানে হয় সেখানে হুম। কিন্তু বন্ধু শত্রু হয়ে যায়। তা আমাদের এখানে হয়েছে। সেই জন্য 24শে জুলাই আন্দোলনের সময় আমরা যে একটা গণ ঐক্য দেখেছিলাম এবং যার হুম। ফলশ্রুতিতে আমরা একটা গণবিস্ফোরণ, গণবিদ্রোহ বা গণ অভ্যুত্থান যেটাই বলি না কেন, কেউ কেউ এটাকে বিপ্লবও বলেন, সেটা দেখেছি। কিন্তু 8ই আগস্টের পরে সেই পরিস্থিতিটা আর নাই। নাই, কিন্তু কারণ সেই যে এখন সেই এই ঐক্যটা দলগুলো মানে আন্দোলনের ঐক্য থাকবে না বা একটা হ্যাঁ, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মনোভাব আসবে, সেটাই তো স্বাভাবিক, সমীচীনও বটে। কিন্তু হুম, মানে যেই বক্তব্যগুলো এখন আসছে যে যদি হুম, ধরুন গণপরিষদ নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন বা হুম, জুলাই সনদ হতে হুম, হবে, বিচার হতে হবে, সংস্কার হতে হবে ইত্যাদি যে দাবিগুলো, যদি এগুলো না হয় তাহলে মানে নির্বাচন ঠিক আছে সময় মতো, ওই সময় বিষয় ইতিবাচক, কিন্তু তার আগে এগুলো হতে হবে বা এগুলো না হলে নির্বাচন নয়। এই যে ভাষ্যগুলো আসছে, তার প্রেক্ষিতে কি আপনার মনে হয়, যেমন ধরেন আমরা এরকমই কিছু বিষয়ের মধ্যে শুনে দেখেছিলাম যে চাপ দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছিল, তো সেরকম কোনো চাপ নির্বাচনের আগে প্রয়োগ করার কোনো শঙ্কা বা সম্ভাবনা আপনি দেখেন কিনা? হ্যাঁ, এটা তো আছে। প্রত্যেকটা রাজনৈতিক দল তো তার দলীয় দৃষ্টিভঙ্গি এবং দলীয় এজেন্ডা নিয়ে এগোতে চায়।
এবং সেটা হচ্ছে এক এক দলের সঙ্গে আরেক দলের ওইখানেই কিন্তু সংঘর্ষটা, মানে কিছু আছে আদর্শিক, কিছু আছে দলীয়। তো সুতরাং সবাই কিন্তু যার যার অবস্থান ব্যক্ত করছেন এবং নানান রকমের মিটিং মিছিল জনসভা করে শোডাউনও করছে। শোডাউনের মাধ্যমে তাদের শক্তিমত্তা দেখাচ্ছে জনগণের সামনে, এটা আছে। এখন কথা হচ্ছে যে যারা মনে করেন যে এত রক্ত, এত ত্যাগ, এত খুন, হত্যাকাণ্ড, এত কিছুর পরে আমরা জাস্ট একটা দলের সরকারের বদলে আরেকটা দলের সরকার আনবো, এটাই কিন্তু অনেকে ভাবছে। এবং সেখান থেকে কিন্তু সংস্কারের চিন্তাটা আছে। এটা তো শুধু শুধু রেজিম চেঞ্জের জন্য তাহলে আমাদের এতগুলি ছেলে হুম, মারা গেল কেন, এতগুলো মানুষ, তাই না? এবং এই আমাদের দেশে তো এর আগে 12টা নির্বাচন হয়েছে, সামনে তো হবে ত্রয়োদশ নির্বাচন। তো 12টা হয়েছে, আবার আরেকটা হবে, এটার জন্য কেন এত এখানেই প্রশ্নটা হচ্ছে। তাইলে আমরা আগের ধারা থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করব। যদি না হয় সেটা, তাহলে কেন আমরা তাড়াহুড়ো করে একটা নির্বাচন করে যাব? একই তো হলো, একজন এক্স এর বদলে ওয়াই, প্রশ্নটা হয়ে গেছে এখানে। আবার রাজনৈতিক দলগুলো আছে, যে কতগুলো দল আছে যে তারা মনে করেন যে তারা ক্ষমতা প্রত্যাশী এবং তারা আগেও ক্ষমতায় ছিল, ভবিষ্যতে ক্ষমতায় যাওয়া। এখানে আবার আওয়ামী লীগ একটা দল আছে, যদিও তাদের কার্যক্রম নিষিদ্ধ, দলটি নিষিদ্ধ না। এখানেও অনেক সমস্যা আছে। আওয়ামী লীগ বিএনপি কে বাইরে রেখে 3টা নির্বাচন করেছিল, সেই নির্বাচন ক্রেডিবল হয় না। এই প্রশ্ন তো উঠতেই পারে যে আওয়ামী লীগকে বাইরে রেখে যদি এখন নির্বাচন করা হয়, সেই নির্বাচন ক্রেডিবল হবে কিনা। কারণ হচ্ছে যে আওয়ামী লীগ মানেই তো শুধু শেখ হাসিনা বা সালমান রহমান বা গুটি কয়েক মাফিয়া না, এর পাশে তো কয়েক কোটি ভোটার আছে। তো তাদেরকে আপনি কিভাবে অ্যাকোমোডেট করবেন এই নির্বাচনী প্রসেসে? তারা কোথায় যাবে? তাদের মতামতটার কিভাবে মানে প্রতিফলনটা হবে? এই প্রশ্নগুলো কিন্তু উঠবে। দল হিসাবে কি আওয়ামী লীগ ফ্যাসিস্ট আমরা বলছি, অনেকেই বলছে, তো দল হিসাবে কি আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো মামলা আছে? সেটা তো নাই। কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে কারণ তাদের বিরুদ্ধে কিছু স্ট্রিট এজিটেশন হয়েছে, কিন্তু মামলা হচ্ছে ইন্ডিভিজুয়ালদের, হুম। তাদেরকে নিয়ে, শেখ হাসিনাকে নিয়ে, তার সহকর্মীদেরকে নিয়ে। আওয়ামী লীগ as such কিন্তু আসামের কাঠগড়ায় হুম। এখনো নাই। কিন্তু তাদের তাহলে নিবন্ধনও কোন স্থগিত আছে। নিবন্ধন? এটা তো, এটাও আমি মনে করি যে সরকারের ইঙ্গিতে হয়েছে। নাহলে কোন যুক্তিতে আপনি যে দলটার নিবন্ধন ছিল, দলটি নিষিদ্ধ হয় নাই, তাহলে আপনি তার নিবন্ধন স্থগিত করেন কিভাবে? এটার তো একটা, তাইলে এখানে আদালতের একটা নির্দেশনা থাকতে হবে, তাই না? হুম, তো সুতরাং এই একটা অজগর অবস্থায় কিন্তু আছে আওয়ামী লীগের ব্যাপারে। একটা অবস্থান স্পষ্ট করতে হবে সরকারকে। এবং আওয়ামী লীগ যদি অপরাধী সংগঠন হয় তাহলে তার বিরুদ্ধে মামলা হতে হবে, এবং বলতে পারে সরকার যে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তারা নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা তাদের থাকবে। কিন্তু আওয়ামী লীগকে আপনি কাঠগড়ায় দাঁড় করালেন না, আর বললেন এটা ফ্যাসিস্ট, আওয়ামী লীগকে নির্বাচন করতে দিবেন না, হুম, তাহলে তো এটাও আরেক ধরনের জোর জবরদস্তি হলো। হুম, হুম। মানে এটা এটাও এক আওয়ামী ধরনের জোর লীগেররা এই, জবরদস্তি আপনি দেখছেন। জি, তাহলে সামারি করে এক লাইনে যদি আরেকটু শুনি, আপনি কি ফেব্রুয়ারিতে নির্বাচনে কোনো অনিশ্চয়তা দেখছেন? অনিশ্চয়তা আমি এখনো দেখছি না। কারণ দলগুলো যে মানে যেটা বলি যে তারা সবাই তাদের আস্তিন গুটাচ্ছে, আস পালন করছে, নানান রকম কথাবার্তা বলছে, নির্বাচনের আগে এগুলো হয়। নির্বাচন যত হোক দিন ঘনিয়ে আসবে, ততই কিন্তু এগুলো এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ তৈরি করে প্রতিপক্ষের উপরে। হুম, হুম। এখন নির্বাচনটা যদি কোনো রকম বড় রকমের অঘটন না হয়, তাহলে আমি নির্বাচন না হওয়ার আমি কোনো কারণ দেখছি জি, না। কারণ তার মানে একটা এটা বড় ছাড়া তো রকমের অঘটনের একটা অল্টারনেটিভ শঙ্কাও নেই। মনে কোথাও দানা আছে। শঙ্কা আছে, যেমন আজকে একটা ইয়ে বললাম যে নির্বাচনটা যাতে না হয় এই চেষ্টা একটা থাকতে পারে। এবং এই চেষ্টা যদি আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া হয়, তারাও করতে পারে। এমনকি একটা সম্ভাবনার কথা শুনলাম যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে দিতে পারে তারা। হুম, এটা তো যে কোনো জায়গায়, যে কোনো একটা মন্দিরে একটা গরুর হাড্ডি রাখলে কিংবা একটা মসজিদে যদি একটা কিছু, একটা ছেঁড়া আরবি লেখা পাতা, সেটা কি কোরআনের পাতা না কোনো বইয়ের পাতা, উপন্যাসের পাতা, কেউ তো বিচার করবে না। আলিফ বে দেখলেই তো সবাই ঝাঁপিয়ে হুম, পড়বে। তো দাঙ্গা লাগতে তো সময় লাগবে না। তো সুতরাং এটা হলে একটা অস্থির সিচুয়েশন তৈরি হবে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তৈরি হবে।
এবং ওই ধরনের একটা এক্সট্রিম সিচুয়েশনে গেলে নির্বাচন করাটা খুবই ডিফিকাল্ট। জি, জি। মানে এই অনিশ্চয়তা বা এই শঙ্কার জায়গাটা এখনো রয়ে যাচ্ছে। আর সে একটু মানে বলছিলেন না, রাজনৈতিক দলগুলো যেটি বলছে জুলাই ঘোষণা, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে। এখন জুলাই সনদটাও এখনো পর্যন্ত আসে নাই এবং সেটা নিয়েও একটা অনিশ্চয়তা আছে। তবে ঘোষণাপত্রটি হয়ে গেছে। সেটা নিয়ে একটু আপনার কাছ থেকে একটু একটু ডিটেইলসেই আপনার বিশ্লেষণ জানতে চাই। একটু শুরু করতে আপনার প্রথম আলোতে লেখাটা আমি পড়লাম। আপনি একটা লেখা লিখেছেন। একদম প্রাথমিক জুলাই ঘোষণাপত্র দেখে আপনার প্রাথমিক প্রতিক্রিয়া কি হয়েছিল? না, প্রাথমিকত এই ধরনের ঘোষণা করতে যেটা থাকে খুব কেয়ারফুলি চুজেন ওয়ার্ডস কিছু আমরা দেখি, রাষ্ট্র ইন্টেনশন অফ দ্য স্টেট, রাষ্ট্রের অঙ্গীকারটাই থাকে ঘোষণাপত্রে যে আমরা এই করবো। তো এইটাই তো, সুতরাং এইটা ফ্রেজিংটা ওইভাবেই হয়, কিন্তু এই ঘোষণাটা আমার কাছে, আমি যেভাবে লিখেছি আমার ওরকম মনে হয় না। এখানে একটু মানে মনে হয়েছে যে ইতিহাসটাকে ঠিকভাবে পোর্ট্রে করা হয় না। 55 বছরের যে জঞ্জালটা, সেখান থেকে যদি আমরা বেরিয়ে আসতে চাই, এখানে মনে হচ্ছে যে না, 55 বছর না, খালি 15 বছর আমরা খারাপ ছিলাম, বাকি সময়টা আমরা খুবই ভালো ছিলাম, জিনিসটা ওই রকম চলে আসছে। কিন্তু ব্যাপারটা তো তা নয়। আমরা যদি অতীতের ধারা থেকে বেরিয়ে আসতে চাই, তাহলে 2009-এর পরের যে সরকার ছিল, শুধু সেটা না, 2009-এর আগে যে ধারাবাহিকভাবে যে সরকারগুলো ছিল, তাদের পারফরমেন্সটাও তো আমরা দেখেছি। তো সুতরাং আমি মনে করি যে যেখানে আমরা বলা হচ্ছে যে 71-এর যে মুক্তিযুদ্ধের যে চেতনা বা যে ফসল মুক্তিযোদ্ধাদের লাখো শহীদের রক্তে, আমরা বলি যে সেই ফসলটা ছিনতাই হয়ে গেছে। তো এই ছিনতাই তো প্রক্রিয়াটা তো 72 সাল থেকে চলে আসছে, এবং সেটা একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এই সাম্প্রতিক কালে। তো আমি মনে করি যে 55 বছরের একটা অ্যানাটমি থাকা দরকার ছিল জুলাই সনদে, সেটা আর এই ঘোষণাপত্রে সেটা নাই। আর এখানে জি। দেখলে মনে হয় শেখ হাসিনা খারাপ 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 ছিল, এখন ইউনূস প্রধান উপদেষ্টা হয়েছেন, তার মানে হচ্ছে এক ব্যক্তি খারাপ লোকের বদলে একটা ভালো লোক আছে। ব্যাপারটা তো তা না। আমরা তো সিস্টেমটার পরিবর্তন করছি, সিস্টেম কিন্তু রয়ে গেছে। আমি আপনাকে একটা উদাহরণ দিই, সিস্টেম যে একটু নড়ে না, এই আগের ধারা। আমাদের দেশটা, রাষ্ট্রটা এবং সরকার কিন্তু অপচয়মূলক। আমাদের এখানে দুর্নীতি এবং অপচয়টা বন্ধ করলে এই দেশটা সোনার দেশ হয়ে যাবে। শুধু দুর্নীতি দুর্নীতি না, সরকার যে পরিমাণ অপচয় করে কল্পনা দিই। আমি একটা উদাহরণ দিই, আমাদের উপদেষ্টারা সবাই মন্ত্রী পাড়ায় থাকেন। তো তারা এর আগের সরকারগুলোর যে মন্ত্রী ছিল, তাদের সাথে বিহেভিয়ারালি কোনো তো পার্থক্য আমি দেখি না। একসাথে সবাই সচিবালয়ে যায়, তারা একটা বাসে করে যেতে পারে না। তারা তো যাচ্ছেন না, প্রত্যেকের আলাদা গাড়ি, সামনে পেছনে আলাদা পুলিশ। এই আলাদা যে গাড়ি একটা না, শুধু অপচয়, একাধিক গাড়ি। একাধিক গাড়ি, এই যে বহর নিয়ে তারা আসছেন, এবং গাড়িগুলিও মানে সাংঘাতিক। তো আমি কিন্তু কোনো দৃষ্টান্ত স্থাপন করতে দেখলাম না এই সরকারকে তার আচরণ দিয়ে। আপনি পানির বোতলের বদলে কি বলে জগের মধ্যে পানি রাখতেছেন, ভালো, আপনি প্লাস্টিক ব্যবহার করবেন না। তো অপচয়টা তো অন্য জায়গায় হচ্ছে প্রচুর পরিমাণে এবং আরো বাড়ছে। কেউ তো বললো না যে আগের ধারায় যে বেতন ভাতা ছিল আমরা সেটা নিব না, আমরা কম নিব, আমাদের দেশ গরিব, আমরা অনেক খারাপ অবস্থায় আছি। হুম। আমি কিন্তু আচরণগত কোনো পার্থক্য দেখছি না, সেই জৌলুস জাক জমক সবই আছে। তো সুতরাং ইন্টারিম গভর্নমেন্ট তাদের যে আন্তরিকতা, এটা ডেমনস্ট্রেট করতে, প্রপারলি ডেমনস্ট্রেট করতে পারে, এটাই হচ্ছে আমার জি, কথা। আপনি একটা উদাহরণ দিলেন। আপনি বলছেন ৫৫ বছরের ইতিহাসটা সঠিকভাবে পোট্রে করা হয় নাই। আমি একটু এই প্রশ্নটা করতে চাই যে ৫৫ বছরের ইতিহাস। কিন্তু এখানে আমরা দেখছি মানে শুরু করা হচ্ছে যেহেতু উপনিবেশ বিরোধী লড়াইয়ের সুদীর্ঘকালের ধারাবাহিকতা, এই ভূখণ্ডের মানুষ মানে এভাবে করে শুরু করা হুম, হচ্ছে একদম প্রথম। হুম, উপনিবেশ হুম। বিরোধী লড়াই থেকে আসবার বা এনসিপি তো দাবি করছে ৪৭ থেকে আসার। সেই ৪৭ থেকে আসা বা উপনিবেশ বিরোধী লড়াই থেকে আসবার প্রয়োজনীয়তা কি আপনি দেখেন মানে এই ঘোষণাপত্রে? এত আগে থেকে তাহলে কেন পলাশির যুদ্ধ, ৫৭ মানে সিরাজউদ্দৌলার পতন এগুলোও হ্যাঁ, কেন নাই? আমরা সেটাই, পলাশির যুদ্ধ সিপাহী বিদ্রোহ সবই তো আসতে পারে, হুম। সেইটা না। কথা হচ্ছে যে আবার কেউ কেউ বলছে এখানে শাপলা চত্বর নাই কেন, বিডিআর হত্যাকাণ্ড নাই কেন। আর এটা তো মানে এটা তো একটা ইতিহাসের বই তারা লেখেন নাই ভাই, এটা পুলিশের তদন্ত রিপোর্টও না, এটা রাষ্ট্রের ঘোষণা। তো রাষ্ট্রের ঘোষণা আপনাকে তো এক জায়গায়, আমি যেটা মনে করি যে
একাত্তরের যে স্বাধীনতার ঘোষণাপত্র ছিল সেটার আলোকেই কিন্তু এটা শুরু হয়েছে, এবং ওইটাই তারা ধারাবাহিকতাটা বজায় রেখেছে। একাত্তরের ঘোষণাপত্রকে তো আমরা কেউ কোশ্চেন করছি না, আমরা তো বলছি না যে এটা ভুয়া বা ওটা ভুল বা ওটা ঠিক না। আমরা বলছি যে সরকারগুলোর আচরণ নিয়ে আমরা সমালোচনা করছি। কিন্তু একাত্তরের ঘোষণাপত্রটাকে যদি আমরা বেসিস ধরি, তাইলে তার একটা পরিমার্জিত ভার্সন আমরা চাচ্ছি এই জুলাই ঘোষণাপত্রে, সেটা এসছে। তো সেটা যেভাবে এসছে এইটা মানে ঠিক হয় না, মানে জি। ভালোভাবে হয় আর নাই, এই ঠিক হয় না প্রপারলি জায়গাটা এডিটেড। আমি আরেকটু বিস্তারিত বিশ্লেষণে যেতে চাই। আমি আসলে কয়েকটা পয়েন্ট, আমি যেই পয়েন্ট বলছি তার বাইরে যদি আপনার কোনো পয়েন্ট থাকে নিশ্চয়ই আপনি বলবেন। আমি দেখছিলাম, মানে প্রথম পয়েন্টটা নিয়ে শুরু করলাম কথা। আমি ৩ নাম্বার পয়েন্টে একটু লেখা আছে, যেহেতু স্বাধীন বাংলাদেশের ১৯৭২ সালের সংবিধান প্রণয়ন পদ্ধতি এর কাঠামোগত দুর্বলতা ও অপপ্রয়োগের ফলে স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের জন আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছিল। মানে স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের জন আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছিল সংবিধান প্রণয়ন পদ্ধতি এর কাঠামোগত দুর্বলতা এ কারণে। না, সংবিধানের কাঠামোগত দুর্বলতার কারণে যেটা এটা বলে বলে যেটা বলেছি, সংবিধানের মধ্যে এমন কিছু ধারা আছে যে যার ফলে মানে কর্তৃত্ববাদী রাজনীতি বা ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি প্রসার হতে পারে, এটার বীজটা রয়ে গেছে। এটা একটা সমালোচনা ছিল সবসময়, এবং সংবিধানটা এমন হয়েছে যে সেখানে এটা মানে মন্ত্রী পরিষদ শাসিত সরকারের বদলে হয়ে গেছে প্রধানমন্ত্রী শাসিত সরকার, এরকম একটা ব্যাপার আছে। সেই জায়গাটা কারেক্ট করা যেত, মানে ইয়ে করে। কিন্তু কথা হচ্ছে যে এখন তো প্রশ্ন সেখানে না, প্রশ্ন হচ্ছে এই সংবিধান থাকবে কি থাকবে না, এটা নিয়ে প্রশ্ন। আমরা ৭২-এর সংবিধান বলছি, যদিও ৭২-এর সংবিধান ৭২-এ নাই, এটা আওয়ামী লীগই ৪টা সংশোধনী করে ফেলছিল ৭২ থেকে ৭৫-এর মধ্যে। তারপরও আমি বলবো যে এই সংবিধানটা, একটা দাবি আছে যে এই সংবিধান বাতিল করে নতুন সংবিধান দিতে হবে, সেটার সাথে আবার সবাই একমত নন। তো সুতরাং আবার এই সরকারও আহ, শপথ নিয়েছে এই সংবিধানের অধীনে নির্বাচিত রাষ্ট্রপতির কাছে। তো সুতরাং এটা তো হয়ে গেছে ওইভাবে। তা এখন এই সংবিধানটাকে এখন যেটা হচ্ছে যে ঘষা মাজা করার চেষ্টা হচ্ছে। তো এই ঘষা মাজা করে এটাকে যতটুকু কি বলে একটা একটা হিউম্যান ফেস দেওয়া যায়, এটার একটা চেষ্টা হচ্ছে। তো এটাও হচ্ছে মানে একটু মলম প্রলেপ লাগানোর মতো ক্ষতের ক্ষতের উপরে। তো এর ফলেও আমি মনে করি যে আগের ধারার রাজনীতি থেকে বেরিয়ে আসাটা সম্ভব হবে না। এটার জন্য অনেক গভীর চিন্তার দরকার ছিল, এবং জুলাই ঘোষণাপত্রটা যে ড্রাফট করা হয়েছে এটা নিয়ে একটু কনসালটেশন দরকার ছিল। এটা আমি জানি না কারা এটা করেছেন, কিভাবে করেছেন। জি, পরবর্তীতে আমি তো গণমাধ্যমে মনে দেখছি করি যে না যে জামাত, বিএনপি, এনসিপি ৩টে দলের সাথে কথা হয়েছে। আচ্ছা আচ্ছা, তারা যদি করে থাকে তাহলে ঠিকই আছে। যে জামাতের কথাটা আসছে এখানে, ৭২-এর সংবিধানের কাঠামোগত দুর্বলতা, এটা তারা বলছে, তারা তো এটা বলবেই। তারপরে ৭৫-এর ৭ই নভেম্বরে বিপ্লব বিপ্লব, এটা বিএনপির পলিটিক্সটা, বিএনপির রাজনীতির ভিত্তি হচ্ছে ৭ই নভেম্বর, সেটা তারা সেখানে পেয়ে গেছেন, তারাও খুশি। তো মোটামুটি এইভাবে হয়ে গেছে। কিন্তু এর বাইরে এমনকি এটা যে একটা খুব সুসম্পাদিত যে একটা ঘোষণা, সেটাও মনে হয় না। মানে ঘোষণাপত্র হতে হয় খুব সংক্ষিপ্ত, এবং এমন হতে হয় এটা কবিতার মতন, যাতে আমি মুখস্থ করে ফেলতে পারি। অনেক গুরুত্বপূর্ণ বক্তৃতা আছে, ভাষণ আছে, যেগুলো হৃদয়ে ছুঁয়ে যায়, মানুষ এগুলো মুখস্থ করে ফেলে। এই ঘোষণাপত্র তো মুখস্থ করা যায় না। এই যেহেতু যেহেতু সেহেতু সেহেতু, মানে এটা এবং যেহেতু এবং খুবই সেহেতুর ঘোষণাপত্র। কিছু আপনি বলছিলেন যে কিছু ৭ই নভেম্বরকে যেভাবে ঢুকানো হয়েছে, সেটাও একটু, আপনি খুবই এই বিষয়ে অভিজ্ঞ এবং আপনার কাছ থেকে খুব ভালো জানা যাবে। আপনি বিভিন্ন সময় ইতিহাসের বিশ্লেষণে বলেওছেন বা লিখেওছেন। তারপরেও একটু এখানে ৪ নাম্বার পয়েন্টে তারা লিখছেন, মানে ঘোষণাপত্রে লিখছে, যেহেতু স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকার স্বাধীনতার মূল মন্ত্র গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিপরীতে বাকশালের নামে সাংবিধানিকভাবে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে এবং মত প্রকাশ ও বিচার বিভাগের স্বাধীনতা হরণ করে,
যার প্রতিক্রিয়ায় 1975 সালের 7ই নভেম্বর দেশের সিপাহী জনতার ঐক্যবদ্ধ বিপ্লব সংঘটিত হয় এবং পরবর্তী সময়ে একদলীয় বাকশাল পদ্ধতির পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র, যাই হোক বলছে আর কি। তো মানে আওয়ামী লীগের বাকশাল কায়েমের ফলে 7ই নভেম্বর এই বিপ্লব সংঘটিত হলো? না, আগস্ট আর নভেম্বর আমার মনে হয় তাদের একটু এখানে মানে ইতিহাস চর্চায় কিছু ভ্রান্তি আছে। তো সুতরাং হুট করে আগস্টে এক জিনিস হলো, এবং আমার জানা মতে সেপ্টেম্বর বা অক্টোবরেই একটা অর্ডিন্যান্স জারি করে ওই সময় প্রেসিডেন্ট খন্দকার মোশতাক বাকশাল ব্যবস্থা রহিত করে দিয়েছিল। তো সুতরাং ওইটার জন্য 7ই নভেম্বর, 7ই এটা হচ্ছে কি আসলে আমাদের এখানে 75-এর আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত আমাদের সামরিক বাহিনীর বিভিন্ন গোষ্ঠীগত দ্বন্দ্বের কারণে এগুলো ঘটে। এবং 15ই আগস্ট, 3 নভেম্বর, 7 নভেম্বর, 7ই নভেম্বর সিপাহী জনতার ঐক্যবদ্ধ কিছু হয় নাই। যে ঐক্যটা ছিল ওইটা 7ই নভেম্বর এসে ভেঙে গেছে। এবং আমরা দেখলাম যে জিয়ার সঙ্গে তাহেরের একটা দ্বন্দ্ব হলো, যার পরিণতিতে তাহেরের ফাঁসি হলো। সুতরাং ওইটার ঐক্যবদ্ধ থাকে নাই, প্রথম প্রহরেই সেটা দিয়ে বাংলাদেশ। সেই ইতিহাসে আমি গেলাম না। আমার কথা হচ্ছে যে আমরা যদি 55 বছরের একটা সার সংক্ষেপ আনতে চাই, সেখানে পার্টিকুলারলি একটা দুইটা ইনসিডেন্ট না এনে, কারণ ইনসিডেন্ট গুলির পক্ষ বিপক্ষ আছে, তার বেনিফিশিয়ারি আছে, ভিকটিমও আছে, এইভাবে না এনে, এবং 1/11-র কথাও সেখানে এসেছে। বিএনপি নিজেদেরকে 1/11-র ভিকটিম মনে করে, কিন্তু 1/11-র শর্ত তো তৈরি করেছিল বিএনপি। তো সুতরাং এগুলো তো আমাদেরকে বুঝতে হবে। তো সুতরাং এই যে দলীয় দৃষ্টিভঙ্গিটা একটা এই এই ঘোষণাটাও কিন্তু আলটিমেটলি টেকসই হবে না, এটাও বদলে যাবে, কারণ সবার কাছে এটা গ্রহণযোগ্য হবে না। আমার কথা হচ্ছে আমাদের তো উচিত ছিল সিস্টেমটাকে প্রশ্ন করা, যে আমরা আগের ধারাটা বিসর্জন দিব, নতুন ধারার রাজনীতি সৃষ্টি করব। সেই ধারার রাজনীতি আসলে না আমরা ব্যক্তির বিরুদ্ধে বা দলের বিরুদ্ধে বিসর্জন না, আমরা সিস্টেমের বিরুদ্ধে বিসর্জন করব। আমাদের এখানে যে রাজনৈতিক দলগুলো ধারাবাহিক ভাবে ক্ষমতার চর্চা করেছে, আওয়ামী লীগ, বাকশাল, বিএনপি, জাতীয় পার্টি, এবং পরবর্তীতে বিএনপি তার পার্টনার জামাত রাষ্ট্র ক্ষমতার অংশীদার ছিল, আবার আওয়ামী লীগ, এদের মধ্যে তো চরিত্রগত ডিফারেন্সটা হচ্ছে 19 আর 20। আমরা বলি না কথায় কথায় 19-20, একই স্টাইলেই। কথা হচ্ছে যে হ্যাঁ, ও কম চুরি করেছে আর সে বেশি চুরি করেছে, ও 10টা খুন করেছে, ও করেছে 15টা, ডিফারেন্স নেই। আমরা কিন্তু সিস্টেমটাকে প্রশ্নবিদ্ধ করি না, সেই জন্যই জুলাই ঘোষণাপত্রটা ওই আঙ্গিকে হয় না। এটা একেবারেই মানে আমি বলবো যে একটা গদ বাঁধা কিছু কথাবার্তা নিয়ে এসছে, এবং যেটা কয়েক বছর পরে আর এটা কোনো প্রাসঙ্গিকতা থাকে। জি, এটা গদবাঁধা বলছেন, কিন্তু এটি তো সংবিধানে মানে এটাকে ঢোকানোর কথাও বলা হচ্ছে। আপনি বলছেন একটা দুটো ইনসিডেন্ট ঢোকানোর মানে না ঢোকানোর পক্ষেই আপনি বলছিলেন, কিন্তু যে ইনসিডেন্টগুলো ঢোকানো হচ্ছে সেগুলো তাহলে সঠিক ইতিহাসে সেগুলোতে বর্ণনা হয় নাই। মানে 7ই নভেম্বর, 1/11 যে প্রসঙ্গগুলো আপনি বলছিলেন, তাহলে কি এভাবেই আমরা সামনে করবো যে ইতিহাসগুলো সঠিকভাবে আসে নাই? না, এগুলির মাধ্যমে একটা পার্টিকুলার দৃষ্টিভঙ্গি আমরা দেখি হুম। যে সব ভালো, শুধু আওয়ামী লীগ খারাপ। হুম। এই জিনিসটা, আমি আওয়ামী লীগ ভালো এটা বলছি না, কিন্তু আমার কথা হচ্ছে যে 2008-এর পরে আমরা দোজখে চলে গেছি, কিন্তু 2008 পর্যন্ত তো আমরা বেহেশতে ছিলাম না। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। জি, জি, একদম স্পষ্ট। আহ 1/11-র কথাও আপনি বলে ফেললেন, সেটিও আসলে আমি আলোচনা আনতে চাচ্ছিলাম। এটা ওদের 6 নাম্বার পয়েন্টে এই 1/11 প্রসঙ্গেই বলছে। আপনি আগের অনুষ্ঠানেও বলছিলেন 1/11 তার আসমান থেকে এসে পড়ে নাই, বিএনপির সেখানে আসলে কি ভূমিকা ছিল। 7 নাম্বার পয়েন্ট বা 23 নম্বর আপনি অবশ্য এটাও বলে ফেললেন যে আহ, যে তার আগে তো আর আমরা বেহেশতে ছিলাম না। কিন্তু এই ঘোষণাপত্রে বারবার বলা হচ্ছে বিগত 16 বছরের দীর্ঘ ফ্যাসিবাদ বা দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের কথা বলছে। এই 16 বছরের পুরোটাই কি ফ্যাসিবাদী সময়? না, ওই তো জিনিসটা বললাম যে এখানে ফ্যাসিবাদকে পার্সনিফাই করা হয়েছে শেখ হাসিনাকে দিয়ে। তো শেখ হাসিনা 16 বছর ছিল, সে ফ্যাসিস্ট, সেই হিসাবে এটা আসছে। কিন্তু আমার প্রশ্ন এখানে না, আমার আমার এখানে কথা হচ্ছে যে ওই ওই জায়গাটাতেই হচ্ছে মানে আমার ভ্রান্তি বা বিভ্রান্তি, আমি যেটাই বলবো, ব্যাপারটা 16 বছরের
হিসাব, হুম, আমাদের একটা ব্যালেন্স শিট করা দরকার ছিল 55 বছরে, 16 বছরে। এটাই হচ্ছে আমার কথা। জি, জি, স্পষ্ট। আহ, এই ঘোষণাপত্রে দেখছিলাম অন্তত 4টি পয়েন্ট আমি দেখলাম, 8, 9, 10, 11 সবখানেই শেখ হাসিনা সরকার এবং তার নানান সমালোচনা আপনি যেভাবে বলছিলেন। শেখ হাসিনার নাম উল্লেখ করা হয়েছে একটি ধারায়, হচ্ছে ডক্টর ইউনূসের নাম উল্লেখ করা হয়েছে। এই বিষয়টি আপনি আসলে কিভাবে দেখছেন? মানে আর ইতিহাসে কোনো ব্যক্তির নাম নাই, 4বার অন্তত শেখ হাসিনার নাম এবং 1বার আছে ডক্টর ইউনূসের নাম। এইটা মানে হতে পারে। আমি এটা, আমি তো লিখেছিও যে নামগুলি না থাকলেই ভালো হতো। এখন আমাদের এখানে তো আহ, যদি মনে করেন যে আহ, আমি তর্কের খাতিরে আমরা ধরে নিই আহ, যে আওয়ামী লীগ আবার কামব্যাক। হুম, আমাদের এখানে একটা দল ক্ষমতায় আসে, আগের দলের সরকারের ব্যর্থতাকে পুঁজি করে। এখানে এরকমই হয়ে আসছে, আওয়ামী লীগের প্রতি মানুষ নাখোশ, ভোট দিয়ে বিএনপিকে এনেছে, বিএনপির প্রতি হুম, নাখোশ, আবার আওয়ামী লীগকে নিয়েছে, এইভাবেই তো চলে আসছে। এবং আওয়ামী লীগ লাস্টে এসে শেখ হাসিনা চিন্তা করলেন যে আমি যদি আজীবন ক্ষমতায় থাকতে চাই তাহলে আমাকে ম্যানিপুলেট করতে হবে। তো উনি আগের স্টাইলে কিন্তু হয় না, প্রতিবার নতুন স্টাইলে হয়। সুতরাং উনি বিচারপতির বয়স বাড়ানোর দিকে যান নাই, হুম, উনি একেবারে সিস্টেমটাই তুলে দিলেন। তো এইভাবে হয়ে আসছে। আমার কথা হচ্ছে যে এই এই ধারা থেকে হুম। বেরিয়ে আসা এবং হাসিনার প্রতি যে একটা ক্ষোভ, এটা তো বোঝাই যায় এই 16 বছরে। তো আমাদের এখানে যে প্রতিহিংসার যে রাজনীতি ধারাবাহিক ভাবে চলে আসছে, এটা কিন্তু 16 বছরের না, এটাও 55 বছরের। এবং আমাদের এখানে আমি যেটা বলবো যে একটা সামাজিক ও রাজনৈতিক একটা যেটা বলে যে একটা নিষ্পত্তি বা রিকনসিলিয়েশনের কথা যদি আমরা বলি, এটার একটা বড় সুযোগ ছিল 72 সালে, যেটা দক্ষিণ আফ্রিকায় আমরা দেখলাম। হ্যাঁ, অনেক অপরাধ করেছে, তুমি যদি অপরাধ স্বীকার করো, বলো, তাহলে তোমাকে আমরা ক্ষমা করে দিব, আর যদি স্বীকার না করো তাহলে মামলা হবে, জেল হবে, বাকি। এটা একটা যেতে পারতাম, আমরা সেটা করি না। 5ই আগস্টের পরেও কিন্তু আরেকটা রিকনসিলিয়েশনের ইয়ে ছিল। আমরা যদি রিকনসিলিয়েট না করি হুম। তাহলে কিন্তু সমস্যার বীজটা কিন্তু থেকে গেল, আমরা কিন্তু সেই বীজটা উপড়াতে পারলাম না। তো এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে। আমরা যদি তাৎক্ষণিক জোশের অনেক কিছু বলে ফেলি, হ্যাঁ, কিন্তু আমরা তো এমন একটা এই মনস্তত্ত্বের মধ্যে গড়ে রিকনসিলিয়েশন উঠেছি। প্রক্রিয়াটা আসলে কেমন হবে? 5ই আগস্টের পরে যেটা আপনি বলছেন সুযোগ ছিল, আসলে কেমন করা যেত বা সেই সুযোগটা এখনো আছে কিনা? না, সুযোগ মানে কি, আমার যতদূর মনে পড়ে যে কয়েকটা আহ, কথায় বিএনপির নেতারা, জামাত ইসলামের নেতারা, তারা কিন্তু আহ, বলেন নাই আওয়ামী লীগ নিষিদ্ধ। হুম, কেউ বলে নাই। ওই সময়ের যদি খবরের কাগজগুলি আপনি দেখেন, প্রধান উপদেষ্টাও একই ধরনের কথা বলেছিল। রিকনসিলিয়েট হতে পারতো যে না, ঠিক আছে, হাসিনা নাই, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অপরাধ আছে তাদের বিচার হবে। কিন্তু আওয়ামী লীগের রাজনীতি যারা করেছে, ওই রাজনীতি করার অপরাধে আপনি 2-3 কোটি ভোটারকে বা পুরো একটা জনগোষ্ঠীকে আইসোলেট করে ফেলবেন এবং তাদেরকে রাজনীতির প্রক্রিয়ার বাইরে ঠেলে দিবেন। এইটা কিন্তু সমস্যাটা থেকে যাবে। তো সেই জন্য আপনি যদি, হুম। আমরা যদি সুষ্ঠু গণতন্ত্রের চর্চা করতে চাই তাহলে একটা রিকনসিলিয়েশনের ইয়ে থাকতে হবে। এবং কেউ যদি এসে বলে, কনফেস করে, হুম। যেমন আজকে আমরা দেখলাম আহ, জাতীয় পার্টির ব্যানারে একটা সম্মেলন হলো এবং সেখানে তারা বললেন যে আমরা যে ভুল করেছি সেজন্য আমরা ক্ষমা চাই। তো মানুষ তো তাদেরকে ক্ষমা করে দেবে, মানুষ তো নিশ্চয় রাস্তায় বেরিয়ে এখন আনিসুল ইসলাম মাহমুদকে পেটাবেন সেটার জন্য। কিন্তু উনি তো রেজিমের পার্ট ছিলেন, একসময় বিএনপি, একসময় জাতীয় পার্টি। শেখ শহীদকে আজকে দেখলেন, উনি বাকশালের ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট ছিলেন। আমরা তো দেদারসে বাকশালের গালি দিই, উনি তো এখনো আছেন, আনোয়ার হোসেন মঞ্জু, এরা তো আছেন। তো সুতরাং রিকনসিলিয়েশনটা সমাজে একত্রে বসবাস করতে হলে দরকার। এই যে আমরা ওই যে কিন্তু রবীন্দ্রনাথের কিন্তু কথা বলতে, ধরেন 71-এর পরেও তো সেই রিকনসিলিয়েশনটা আপনিও বলছিলেন যে 72-এ হওয়ার সুযোগ ছিল। সেটি মানে তখন যারা অপরাধ বা অপরাধের সাথে সম্পৃক্ততা, অপরাধকে সমর্থন, সেই জামাত হ্যাঁ, ইসলামী, হ্যাঁ, হ্যাঁ, তারা তো খুব বীর দর্পে আসলে
এখন রাজনীতিটা করতে না, পারছে। যেটা হচ্ছে যে তারা তো সুযোগটা পেয়েছে, এবং জামাতে ইসলামের এটা হলো অন্য জিনিস, আমি আসছি সেটাতে। জামাতে ইসলামকে প্রশ্রয় দিয়েছে আওয়ামী লীগ এবং বিএনপি হুম। তাদের দলীয় স্বার্থে। দিতে 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 একটা গ্রামে একটা প্রবাদ আছে, বান্দরকে লাই দিলে সে ঘাড়ে ওঠে কানে পড়ে। তো জামাতের অবস্থাটা হয়েছে এইটা, লাই পেয়ে পেয়ে এখানে এসছে। আমার কথা হচ্ছে যে রিকনসিলিয়েশনের সুযোগ একটা ছিল, আমরা বলতে পারতাম যে রাজনৈতিক কারণে যারা পাকিস্তানকে সমর্থন করেছে, পাকিস্তানের অখণ্ডতা, বাংলাদেশের স্বাধীনতা চায় না, এটা অপরাধ করে না, এটা তাদের রাজনীতি। কিন্তু যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, গণহত্যায় সহযোগিতা করেছে, নিজেরা লুটপাট করেছে, অগ্নিকাণ্ড ঘটিয়েছে, তারা হচ্ছে অপরাধী, তাদের বিচার দিতে হবে। তো এটাই হচ্ছে। কিন্তু আমি রাজনীতি করি, আমি মনে করি পাকিস্তান এক থাকুক, হুম। এবং আমি মনে করি যে পাকিস্তান ভাঙলে বাংলাদেশ ভালনারেবল হবে, এবং এটা ইন্ডিয়ার মার্সির উপরে থাকবে, এরকম একটা তত্ত্ব তো আছে। এবং বাস্তবে তো আমরা সেটাই দেখলাম। সেই জন্য আমি বলছি, রাজনৈতিক কারণে কাকেও কেউ যেন নিগ্রহের শিকার না হন, অপরাধ করবে তার বিচার দিতে হবে। একই জিনিস আমি মনে করি এই যে 5ই আগস্টের পরে, যে রাজনৈতিক কারণে আমরা যদি একটা, যেটা বলে, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, এটা যদি আমরা ওই হুম। ট্যাকটিক্সে যাই, তাহলে কিন্তু সমস্যার সমাধান হবে। আমাদের উচিত এই রাজনীতিটাকে রাজনীতি দিয়ে মোকাবেলা করা। কিন্তু আমরা যেভাবে করছি, এইটা সমস্যাটা বাড়াবে, জি, আপনি সমাধান বলছিলেন যে করবে না। যদি যদি আসলে কনফেস করে রিকনসিলিয়েশনের একটা কথা আপনি বলছেন, ওটা খুবই, ওই হ্যাঁ, জায়গাটাতে আর হ্যাঁ, একটু কথা বলতে হ্যাঁ, চাই। হ্যাঁ, এনসিপি সভাপতি, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি তার একটা ফেসবুক পোস্টে তিনি লিখছেন 71 এবং 24 এই শিরোনামে, তিনি অবশ্যই হ্যাঁ, ইংরেজিতে লিখছেন, হ্যাঁ, আমি বাংলা করে হ্যাঁ, পড়ছি দর্শকদের সুবিধার জন্য। হ্যাঁ, হ্যাঁ, সেখানে হ্যাঁ, তিনি তিনি বলছেন যে যারা 71-এ ফিরতে চায় তারা 24-এর নতুন রাজনৈতিক বাস্তবতাকে অস্বীকার করছে। 24-এর অভ্যুত্থান বহু রাজনৈতিক শক্তির জন্য প্রায়শ্চিত্তের সুযোগ এনে দিয়েছিল তাদের অংশগ্রহণের মাধ্যমে। এইটার একটু আপনি কি এটার কোনো এখান থেকে আপনি আসলে কিভাবে এই বক্তব্যকে মূল্যায়ন করেন, কিভাবে দেখছেন 24-এর নতুন রাজনৈতিক বাস্তবতাটা আসলে কেমন, কাদেরকে প্রায়শ্চিত্তের সুযোগ এনে দিল, মানে নাহিদ ইসলামের এই পোস্টকে আপনি কিভাবে দেখেন? এখানে দুইটা এলিমেন্ট আছে, একটা হচ্ছে 71 বনাম 24। হ্যাঁ, 71টা হচ্ছে আমাদের ভিত্তি, 71 আছে বলেই তো আমরা 24টা পেলাম, আমাদের তো ওটা রাষ্ট্রই হলো 71, তো সেটাকে তো অস্বীকার করা যাবে না। কিন্তু আমরা তো 24-এ এসে আরেকটি রাষ্ট্র তৈরি করি না। 71-এর পরে যে সংকটগুলো দেখা দিয়েছে আমাদের বিভিন্ন সময়ে, সেই সংকটগুলোর একটা নিরসন আমরা চাচ্ছি। তো সেটা এক পর্যায়ে এসে, এর আগেও কয়েকটা হয়েছে আমাদের দেশে আন্দোলন, 75-এও একটা হয়েছে, আমি বলে একটা অভ্যুত্থান, সেটা সেনাবাহিনী করলেও জনসমর্থন ছিল সেটার পেছনে। 90-তেও আমরা একটা দেখেছি, তাই না? তো 2024-এ যেটা হলো, সেটা হচ্ছে একেবারে, মানে আপনি দেখবেন যে 30শে জুলাই পর্যন্ত কিন্তু ছিল ওই যে কোটা আন্দোলন হুম, নিয়ে, হুম। কোটা সংস্কার, এবং গুলি হচ্ছে, খুন হচ্ছে ছেলেরা, আহ, অপরাধীদের, পুলিশের যারা এগুলো বাড়াবাড়ি করছে, হুম। তাদের আইনের আওতায় আনা, তাদের বিচার। তারপরে এক পর্যায়ে আসলো যে না, সরকারকে পদত্যাগ করতে হবে, তারপরে তার পদত্যাগ না, হঠাৎ এই অভ্যুত্থানে চলে গেলাম। এখন যেটা হচ্ছে যে 24-এ যে জিনিসটা, উপলব্ধিটা যদি আমাদের হয় যে না, আমাদের যে 71 পরবর্তী পর্যায়ে রাষ্ট্র ব্যবস্থাপনার মধ্যে যে ঘাটতিগুলো ছিল, সেগুলো আমরা দূর করব। তো সেটার অঙ্গীকার একটা হতে পারে না 24-এ যে আন্দোলনটা, সেখানে যে আকাঙ্ক্ষা মানুষের, যে আমরা আগের ধারার রাজনীতি থেকে সরে আসবো, ওই ঘাটতিগুলো পূরণ, সেই অঙ্গীকারটা। কিন্তু সেই অঙ্গীকারটা খুব ভাষা ভাষা আসে। এবং যে জুলাই ঘোষণাপত্র আপনি দেখবেন যে কিছু রাজনৈতিক দল, তার মধ্যে ধরেন কয়েকটি জনভিত্তি আছে, বাকিগুলো তো সবই ওয়ান ম্যান শো, আপনিও জানেন আমিও জানি, এদেরকে দাঁড় করিয়ে দিয়ে একটা ঘোষণা তিনি পাঠ করলেন। এখানে তো আরো স্টেক হোল্ডার আছে, তাদের প্রতিনিধিত্বের কথা, তাদের কথার প্রতিফলন তো ঘোষণায় নাই, নারীদের কথা নাই, সংখ্যালঘু, আমরা যতই বলি বাংলাদেশে সংখ্যালঘু নাই,
এটা বললে তো হবে না, এটা সংখ্যাগুরুরা বলে যে সংখ্যালঘু নাই, কিন্তু আহ, আছে। এটাকে অ্যাড্রেস করা হয় না। হুম। আরো অনেকগুলো বিষয় আছে, পেশাজীবীদের সমস্যা আছে, সেগুলো অ্যাড্রেস করা হয়নি। অনেক কিছু করা যেত, সেটা না করে পুরো জিনিসটা হয়ে গেছে মানে হাসিনা কেন্দ্রিক। হুম। যে সব যত নষ্টের গোড়া হচ্ছে হাসিনা, সুতরাং তাকে জি, এই এটি এই এটি আপনি এই খুব এর সুন্দর ফলে করে ব্যাখ্যা করেছেন যে আগের আগে আমরা তো আর বেহেশতে ছিলাম না, মানে হুম, আপনি এটা এটা আপনার লেখাতেও পড়ছিলাম, যত দোষ নন্দ ঘোষ, এটাও আপনি হ্যাঁ, হ্যাঁ, ব্যবহার করছেন যে সবকিছু আসলে হাসিনাকেই দেয়া হচ্ছে বা আওয়ামী লীগকেই। কারণ আমি এই সিস্টেমের মধ্যে যারাই সরকার প্রধান হবে, সিস্টেম তাকে হাসিনা বানিয়ে দেবে। এটাই আচ্ছা, হচ্ছে কথা। মানে দোষটা বা দায়টা মূলত সিস্টেমের। সিস্টেম, এবং এই সিস্টেমটা জিইয়ে রাখে এই হাসিনা টাইপের লোকেরা তাদের গোষ্ঠীগত স্বার্থে। এবং এই সিস্টেম যদি এখনো টিকিয়ে রাখা হয়, তাহলে বুঝতে হবে যে তারা ওই হাসিনা তন্ত্রকেই টিকিয়ে রাখবে, হয়তো অন্য নাম। জি। তো এই সিস্টেমের পরিবর্তনের কথাই তো আসলে অনেক বলা হলো, অনেক সংস্কারের প্রস্তাব হলো, 1 বছর হয়ে গেল, সিস্টেমের কোনো পরিবর্তনের জায়গা কি এসেছে, মানে সম্ভাবনা? সংস্কার তো বেশিরভাগই আমি দেখছি সাংবিধানিক সংস্কারের কথা বলছি। তো সংবিধান তো মানুষ পড়ে না, সবার কাছে তো সংবিধান নাই, তাই না? সংবিধানে তো অনেক কিছু আছে, আমাদের যে 71-এর এই যে ঘোষণাপত্রের সুন্দর সুন্দর কথা আছে না, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার আছে তো। তো সংবিধানে থাকলেই কি সেগুলো হয়? এবং পরবর্তীতে শেখ হাসিনা সেটাকে সংবিধানের অংশ করেছিল, এই ঘোষণাপত্রটিকে। এখন এই জুলাই ঘোষণাপত্র সংবিধানের অংশ হবে, হলেই কি হবে? ওখানেও তো এই কথাগুলো আছে, সাম্য, সামাজিক, এগুলি দিয়ে শুরু হয়েছে, তো হয়ে যাবে। সংবিধানে থাকলে এগুলো হয়ে যায়। যারা এটা দেখভাল করবেন, রাষ্ট্র পরিচালনা করবেন, তাদের চরিত্রে কি কোনো পরিবর্তন হয়েছে? দৃশ্যমান পরিবর্তন। আমরা তো নির্বাচনের আগে অনেকেই অনেক কথার ফুলঝুরি দেখি অনেকের মুখে, কিন্তু ক্ষমতায় চলে গেলে আমরা কি, এটা তো আমরা দেখেছি। তো সুতরাং এটা তো, এই জন্য এটা নিয়ে একটা কনসার্ন আছে যে ইভেন সংবিধানেও মনে করেন সংবিধানের মাধ্যমে যাতে কেউ কর্তৃত্ববাদী হয়ে না উঠতে পারে, সেই জন্য অনেকগুলো সুপারিশ আছে। সেই সুপারিশ করা হয়েছে, প্রস্তাব, সেই প্রস্তাবে আবার সব রাজনৈতিক দল একমত না। অর্থাৎ আহ, বোঝাই যায় যে তারা দলীয় দৃষ্টিভঙ্গি থেকে এই এই জিনিসগুলো দেখছেন যে কোনটা মেনে নিলে আমার দলের অসুবিধা হবে না, আর কোনটা মানলে অসুবিধা হবে, এইভাবে তারা বিচার করছেন। জি। তারপরে কথা হচ্ছে যে এইখানে আরেকটা বিষয় আছে যে এই ঘোষণাপত্র বলেন আর 71-এর ঘোষণাপত্র ছিল একটা বিশেষ পরিস্থিতিতে, তখন একটা যুদ্ধকালীন পরিস্থিতি ছিল। এখন তো যুদ্ধ নাই। এখন এই ঘোষণাপত্র বলেন, পরবর্তী যে জুলাই সনদ আছে, সেটা আপনি মানে লেজিটিমাইজ করবেন কিভাবে? এর পেছনে মানুষের আস্থা আছে, এটা আমরা জানবো কি করে? হুম, হুম। এটাকে নিয়েও তো একটা গণভোট হতে পারতো, এটা প্রস্তাব কিন্তু আছে। সেটা না দিয়ে আমরা সরাসরি নির্বাচনে যাব, এবং আমরা আশা করব, যেটা এখানেও বলা আছে, আশা করব নির্বাচিত সরকার এগুলো দেখবে, বাস্তবায়ন করবে। হুম। জি। এখানে একটা আশাবাদ আছে, জি, কিন্তু আপনি এখানে বলছেন কোনো যে আসলে নিশ্চয়তা নাই। এই আপনার এই বক্তব্যের প্রেক্ষিতেই মানে এই প্রশ্নটা আমিও একটু করতে চাই, যেটি 28 নাম্বার পয়েন্টে আছে, সেই জুলাই ঘোষণাপত্রে, যে 5ই আগস্ট 2024 সালে গণ অভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণাপত্র প্রণয়ন করা হলো। একদম শেষ পয়েন্টে এটি বলা হচ্ছে, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণাপত্র প্রণয়ন করা হলো বলে বলা হচ্ছে, যেখানে আসলে যেই দলগুলো ছিল, বিএনপি ছাড়া আর কেউই তেমন সন্তোষ জানাচ্ছে বলে দেখা যাচ্ছে না। এনসিপি বলছে বৈষম্য বিরোধী আন্দোলন, জামাত ইসলাম, সবাই আসলে এটাতে কেউই সন্তুষ্ট না, কেউ হতাশা জানাচ্ছে, কেউ বলছে জন উপেক্ষা, মানে জন আকাঙ্ক্ষাকে পুরোপুরি উপেক্ষিত করা হয়েছে। এটাতে আসলে জন আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে সরকার যে বলছে, সেটি আপনার কথাতে আসছিল, তারপরেও এই পয়েন্টটা ধরে আবার একটু একই প্রশ্ন করতে চাই, প্রতিফলন কতটা মানে দেখেন? ওই এটাও একটা রেটরিক, যে জন আকাঙ্ক্ষা। আমরা সব রাজনৈতিক দলও এই রেটরিক ইউজ করে, কি বলে এটাকে, মানে জনগণ এটা চায়, বলে না নেতারা মঞ্চে দাঁড়িয়ে। উনি বলতে বলতে পারতেন যদি সৎ সাহস থাকতো যে আমি এটা চাই, কিন্তু এটা না বলে বলে জনগণ এটা চায়। তো জনগণকে সবাই সেল করে। তো এই সরকারও কিন্তু ওই জন আকাঙ্ক্ষার কথা বলেছে। হ্যাঁ, আকাঙ্ক্ষা আছে, কিন্তু পুরো আকাঙ্ক্ষার কিন্তু
জন আকাঙ্ক্ষা তো নানান রকমের আছে, জনগণের মধ্যে তো নানান গোষ্ঠী আছে, প্রত্যেকের আলাদা আলাদা আকাঙ্ক্ষা থাকতে পারে, সব আকাঙ্ক্ষার সন্নিবেশ তো হয় না এটাতে। তো এখানে জন আকাঙ্ক্ষার, এবং এরা জনগণের প্রতিনিধিও নন এই সরকারে যারা আছেন, এটা হুম। ইন্টারিম অ্যারেঞ্জমেন্টে তারা আছেন। ইনফ্যাক্ট 5ই আগস্ট থেকে 7ই আগস্ট বা 8ই আগস্ট বিকেল পর্যন্ত দেশে সরকার ছিল না। এবং আমার যতদূর মনে আছে, 5ই আগস্টে সেনা প্রধান বলেছিলেন যে সেনাবাহিনী এখন আপাতত শান্তি শৃঙ্খলা সবকিছু দেখবে। আমরা বলতে পারি যে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ছিল দেশটা। তারপরে এই সরকার এসছে। এই সরকার কি যেভাবে প্রস্তাব হয়েছে, কে হতে পারেন প্রধান উপদেষ্টা, সে হয়েছে প্রধান উপদেষ্টা। আবার যাদেরকে সিলেক্ট করেছেন এখানে তার ডিসক্রিপশন ছিল, আর অন্যান্য প্রেশার গ্রুপের ছিল, সেটা হয়েছে। জনগণের সরকার তো এটা না। কিন্তু আমরা এই সরকারকে আমরা বলবো না যে জনবিরোধী সরকার, আমরা বলবো এটা একটা ইন্টারিম অ্যারেঞ্জমেন্ট। তাদের কাজ হচ্ছে আরেকটা সরকার যাতে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে ভবিষ্যতে নির্বাচনের মাধ্যমে, এই অন্তর্বর্তী সময়ে তারা দেশটার একটু দেখভাল করবে। হুম। তো এইটাই হচ্ছে। কিন্তু এখানে ইভেন আমি মনে করি যে এই জুলাই ঘোষণাপত্র বা জুলাই সনদ যেটা আমরা বলছি, যেটা আসবে, এটাও কিন্তু অ্যাকসেপ্টেড হতে হবে নির্বাচিত সরকারের। হুম। নির্বাচিত সরকার যদি বলে যে না, আমরা এটা ঠিক না, আমরা পরিমার্জন করব, হুম। কিছু করার নাই। কারণ এবং এই সরকারের যত কাজ, যত যত কিছু তারা সিদ্ধান্ত নিয়েছেন, সবগুলো তো এন্ডোর্সড হতে হবে পরবর্তী সংসদে। এটা তো কোনো বিপ্লবী সরকার না যে আমরা সংবিধান ফেলে দিয়ে আমরা এটা করছি, তাহলে তারা নির্বাচনের পথেও হাঁটতেন না। কিন্তু এটা তো সেই সরকার, সেই ধরনের সরকার না। তো এটা একটা গোঁজামিলের মতন হয়ে যাচ্ছে কিন্তু হুম। পুরো বিষয়টা। জি, জি, স্পষ্ট মানে গোজামিলের ভেতরের জিনিসগুলো স্পষ্ট না হলেও গোজামিল যে হচ্ছে এটা আপনার বক্তব্য থেকে স্পষ্ট। আহ, আহ, একটু সেই নাহিদ ইসলামের প্রসঙ্গটা শেষ করি, যে 24 নাহিদ ইসলামের যে পোস্টটা, সেখানে আসলে এই আলোচনাটা আগে থেকেই আছে, 24 বনাম 71 একটা দাঁড় করানোর রাজনীতি চলছে। আহ, আপনি আসলে এই জায়গাটা কিভাবে দেখেন? এখন কি আসলে সেখানে এরকম কোনো বনামের রাজনীতি চলছে? নাহিদ ইসলাম বলছেন এখন রাজনীতি হবে 24-এর মূল্যবোধের উপর ভিত্তি করে, যারা 71-এ ফিরতে চায় তারা 24-এর নতুন রাজনৈতিক বাস্তবতাকে অস্বীকার করছে। কিভাবে দেখেন? এটা একটা এক্সট্রিম ভিউ, মানে 71কে বাদ দিয়ে তো আর 24 না। আমরা তো 71কে বাদ দিতে পারি না। সুতরাং আমার 71ও চাই, 24ও চাই। তো এটা আপনি কিভাবে সুন্দর ভাষা দিয়ে অ্যাকোমোডেট করবেন, সেটা হচ্ছে প্রশ্ন। তো যেভাবে এই জিনিসগুলোর ফ্রেজিং হচ্ছে, এগুলো ঠিক না, প্রপার না। জি। আমার কথা হচ্ছে 71-এ একটা জনযুদ্ধ হয়েছিল, সেই জনযুদ্ধের ফসলটা ছিনতাই হয়ে গেছে হুম। পরবর্তীতে। সাকসেসিভ রেজিমস তারা এটাকে হজম করে ফেলেছে। আমরা সেখান থেকে জনযুদ্ধের যে স্পিরিটটা ছিল, আমরা আহ, একসঙ্গে বেড়ে উঠবো, গড়ে উঠবো, এই যে একটা এইটাকে ধারণ করে এগিয়ে যাওয়া। তো সুতরাং এই 71-এর এই স্পিরিটটাকেই আমরা আরো মানে রিটারেট করছি, আমরা পুনরাবৃত্তি করছি 24-এ এসে। তো সুতরাং 24টা 71-এর থেকে আলাদা না। জি। যদি এটাকে আলাদা করতে হয় তাহলে বুঝতে হবে এখানে অন্য রকমের রাজনীতি আছে। তারা হয়তো বলতে যাচ্ছে যে 71 জিনিসটাই হচ্ছে ভুল। এটা এটা যদি তারা এস্টাবলিশ করতে পারে, তাহলে তাদের ওই 71-এর সময়কার যে রাজনীতিটা ছিল সেটা মোটামুটি লেজিটিমাইজ হয়ে যায়। জি, জি। আমি একটু আসি যে সম্প্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা সাক্ষাৎকার একটা পত্রিকায় তিনি বলছেন যে হুম, দক্ষিণ পন্থার বিস্তার তিনি তিনি সেটাতে উদ্বিগ্ন, তিনি উদ্বেগ প্রকাশ করছেন। হুম, এই সরকারের 3 মাস পার হতে না হতেই তিনি একটা বক্তব্য দিয়েছিলেন যে এত উগ্রতা এটা কি 5ই আগস্টের আগে আমরা দেখেছিলাম। এবং বিভিন্ন দেশি মানে আন্তর্জাতিক গণমাধ্যম বা আন্তর্জাতিক সংস্থা থেকেও এই দক্ষিণ পন্থার বিষয়টা এসেছে। আপনি আসলে কি দেখেন? মানে আমাদের দেশে তো ছিলই উগ্রবাদ, দক্ষিণ পন্থার বিষয়গুলো তো ছিলই, সেটা কি আসলে এই গত 1 বছরে বেড়েছে, কমেছে, নাকি একই রকম আছে? না, এরা মানে দক্ষিণ পন্থা বলতে এরা ইসলামিস্ট ফোর্সকেই বোঝাচ্ছে, বোঝা যায় না। তো ইসলামিস্ট ফোর্সের বাইরে যারা আছে, জাতীয় পার্টি, বিএনপি, আওয়ামী লীগ, আমার চোখে এরা সবাই দক্ষিণপন্থী দল। এরা কেউ রেডিকাল ফোর্সেস না।
তো সুতরাং দক্ষিণপন্থের মধ্যে কিছু আছে ইসলামিস্ট ফোর্স, আর কিছু আছে কট্টর ইসলামপন্থী না। হুম। কিন্তু তারাও কিন্তু সবাই কিন্তু মোটামুটি আমি দেখেছি যে শরিয়া আইনের বাইরে কেউ যাবে না। হুম। অনেক সংস্কারের কথা আমরা জানি। এই যে সম্প্রতি যে নারী বিষয়ক যে সংস্কার কমিশনটা হয়েছিল, তাদের প্রতিবেদনটা যদি আমরা খেয়াল করি, সেখানে তো অনেক ইসলামিক দল ফোঁস করে উঠলো। তো বিএনপির ভূমিকাটা এখানে কি ছিল, বা অন্যান্য দলের ভূমিকাটা কি ছিল? তারা তো ওই যে আমাদের দেশে সবচেয়ে বড় ভোট ব্যাংক হচ্ছে মুসলমানের ভোট, তো ওইখানে সুরসুরি দিয়ে সবাই রাজনীতিটা করে। তো এর থেকে বিএনপিও বাইরে না। আর ইসলামিক ফোর্স গুলি তো এত দূর আসছে, ধরুন হেফাজতের 13 জন,